প্রিয় ভিউয়ার্স, আমরা যে কথাটি বলেছিলাম যে আমাদের কর্মদ্বয়ের সমাসের সাধারণ শাখাটি জানলেই কিন্তু শেষ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তার আরও দুটি শাখা। আমরা এখন 2 নম্বরে প্রবেশ করব। সেই শাখাটি তুলনামূলক। তারপরে 3 নম্বর শাখা পরে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মধ্য পদ লোপী। আমরা এই সাধারণ শাখার পরে যে তুলনামূলক আলোচনা করলাম, কেন নামটি তুলনামূলক হলো সেটা তো একটা বোঝা দরকার। তুলনামূলক কোথাও লিখেছে আমি দেখি নাই, কিন্তু আমার এটা মনে হয়েছে এটি তুলনামূলকই, কম্পেয়ার করা হয়েছে, তাই আমি এটার নাম তুলনামূলক দিয়ে নিয়েছি আমার সুবিধার্থে, আমার ক্লাসের সুবিধার্থে। এটি পরিভাষাগতভাবে যদি ব্যাকরণবিদরা শাস্ত্রীয় কোনো ত্রুটি হয় হতে পারে, কিন্তু আমার শিক্ষার্থীরা এটা বুঝতে সাহায্য করবে বলে আমি এটা তুলনামূলক নাম দিলাম। তুলনামূলকের 3টি শাখা, একটা উপমান, একটা উপমিত আর একটা রূপক। এই যে 3টা পরিভাষা, এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু পরিভাষা। এটা সংস্কৃত ভাষা শব্দ, কিন্তু এটাও একটা পরিভাষা। মানে যখন বাংলা ভাষায় আমি ওই সমাজটার নাম সংস্কৃত উপমান ছিল, ওরা এই পানি নিয়ে এটা পরিভাষাটা তৈরি করে ফেলেছিলেন। কেন নামটা উপমান দিলেন? অন্য কিছু দিতে পারতেন, প্রতিমানও তো দিতে পারতেন না। এই উপমান দিয়েছেন, এটা উপ দিয়েই করেছেন, ওটা আবার রূপক। আচ্ছা, এখন রূপকটা একেবারেই আলাদা, আর দুটার সাথে একটা সংযোগ রয়েছে। উপমান, এই উপ আর এই উপ, সুতরাং দুটার সাথে একটা সংযোগ রয়েছে। সংযোগটা বলছি। প্রথমত বুঝতে হবে যে মান কথাটা মানে কি। মান মানে একটা অ্যাডজেক্টিভ, মান মানে এই গুণ। এই জিনিসটার মান ভালো না মানে গুণ ভালো না, এই তো। এই জন্য এটা উপমান, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ মাস্ট থাকতে হবে। অ্যাডজেক্টিভ মাস্ট বি কমন, কমন থাকতে হবে। একটা এ বি প্লাস এ সির মতো, এ কমন করলে বি প্লাস যেমন সি থাকে এরকম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা যদি কমন না থাকে তাহলে উপমান হবে না। উপমিত হচ্ছে দুটি নাউন, দুটি নাউনের মধ্যে দুটাই কংক্রিট। হোয়াট ডু মিন কংক্রিট? কংক্রিট মানে যে নাউন দুটা চোখে দেখা যায়, উপলব্ধি করা যায়, টাচ করা যায়, স্পর্শ করা যায়। ঠিক আছে? যেমন বলতে পারি আমি নর সিংহ, নরকেও দেখা যায়, সিংহকেও দেখা যায়। মুখ চন্দ্র, মুখকেও দেখা যায়, চন্দ্রকেও দেখা যায়। কিন্তু রূপকে এসে দুটা নাউন, কিন্তু দুটা নাউনের মধ্যে এটা হলো অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবসেন্ট, আর এটা হলো কংক্রিট। এই হচ্ছে উপমিত থেকে রূপকের তফাৎ। রূপক, উপমিত এবং রূপকে এই ব্যাপারটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, মাইনাস অ্যাডজেক্টিভ, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই। কিন্তু তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এই দুইটা নাউনই কংক্রিট, চোখে দেখা যাওয়া নাউন বা বিশেষ্যপদ। আর এইটার মধ্যে রূপক, যেটা এলিগরি বলছি, প্রথমটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। উই ক্যান নট সি ইভেন টাচ, বাট উই ফিল উইথ দ্য হার্ট। আমরা অন্তর দিয়ে অনুভব করতে পারি, কোনো সৌন্দর্যকে দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, মনটা ধরা ছোঁয়া যায় না, তখন ওই মাঝি দিয়ে ওইটা প্রকাশ করতে হয়। ওই যে মাঝি পর্বত প্রধান কর্মধারয় সমাসের ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ঠিক বহাল রেখেছে। এইটির ব্যাখ্যা দেওয়ার আগে, এই রূপকটা ব্যাখ্যা দেওয়ার আগে আমরা উপমিত ব্যাখ্যা দেব, তার আগে আমরা উপমান। এখন উপমানের যে বলেছি যে কি উপমান, মানটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আগে কি? নাউন। প্রথমটা নাউন থাকবে, পরেরটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ, এখানে পূর্বপদ আর পরপদের একটা ব্যাপার কিন্তু খেলা রয়েছে। মানে অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে প্রত্যক্ষ আর পরোক্ষ বস্তু রয়েছে। এখন এইটির এখানে একটা খেলা রয়েছে। কীরকম? তুষার শুভ্র, এই যে একটা শব্দ। আরেকটি কথা বলে দেই, সমাস কিন্তু শব্দ আলাদা করে লেখা যাবে না। একখানে তুষার আর একখানে শুভ্র লিখলে সমাস কিন্তু আর হবে না, এটা কম্পাউন্ডিং হবে না, ওটা দুই পদ হয়ে যাবে। এটার ব্যাপারে কিন্তু একেবারে বাংলা একাডেমি থেকে শুরু করে পশ্চিমবাংলা একাডেমি বহুবার এটা নিয়ম দিয়ে দিয়েছে যে কোনো সমাসবদ্ধ শব্দকে পৃথক করে লেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? তুষার শব্দ একত্রে লিখব। এই যে তুষারটা কি? নাউন, স্নো। আর হোয়াইট, এটা কি? শুভ্র, এটা কি? অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে এই যে অ্যাডজেক্টিভটা থাকতে হবে, মাস্ট বি, থাকতেই হবে। থাকলো তুষারের ন্যায়, কিন্তু এটা তুলনা করব কি দিয়ে? ন্যায় দিয়ে ব্যাস বাক্য করব, ব্যাস বাক্য হবে। আচ্ছা, ন্যায় দিয়ে হলো, তাহলে কি হবে সেটা? তুষারের ন্যায় শুভ্র। আচ্ছা, এই যে তুষারের ন্যায় কেমন, এই কেমন বোঝা গেল, এটা অ্যাডজেক্টিভ আছে। এখন প্রশ্ন হলো তুষারের ন্যায় যে শুভ্র, এই শুভ্রটাকে বলি আমরা সাধারণ ধর্ম। সাধারণ ধর্মটা কি? ওই যে কমন ধর্ম। কমন ধর্ম মানে কি? যেটা দুইটার মধ্যে থাকে, এই যে এ, এটা হলো সাধারণ ধর্ম। বি এর মধ্যেও আছে,
সি এর মধ্যে সাথেও আছে, অর্থাৎ দুই পদের মধ্যে সে কমন আছে। এটাই সাধারণ ধর্মটা আছে। সাধারণ ধর্মটা থাকলেই উপমান কর্মদ্বারের সমাসটি হয়। প্রশ্ন হচ্ছে এই যে সাধারণ ধর্ম আমরা বুঝলাম, তাহলে প্রত্যক্ষ বস্তু আর পরোক্ষ বস্তু কোনটি? সাধারণ ধর্ম তো একটা আলাদা জিনিস। প্রত্যক্ষ বস্তু হচ্ছে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্রটা কি সেই জিনিসটা তো আমার বুঝাইতে হবে। সেটা চাদর হতে পারে, তুষারের ন্যায় শুভ্র চাদর। তাহলে চাদরটা কি? কাছে, যেটা কাছে সেটাই হলো প্রত্যক্ষ বস্তু। এই যে তুষারের ন্যায় শুভ্র চাদর, এই চাদরটা কিন্তু আমরা এখানে উজ্জ্বল হয়ে গেছে। এই উপমান কর্মদ্বারের সমাসে প্রত্যক্ষ বস্তু অনুপস্থিত থাকবে। যেমন আরও বলি, মিশির ন্যায় কালো, মিশ কালো হয় না, মিসমিসা কালো। মিসমিসা মানে কি? মিশি এক ধরনের গুঁড়া পাউডার, আগের দিনে রমণীরা দাঁতের মধ্যে এগুলো দিত, এখনও অনেকে গুল দেয়, ওই যে র্যাগ র্যাগ হইতো, এই জন্য মিশ কালো বলা হয়। চান্দের মতো রূপকন্যা দীঘল বাতার কেশ, চিরল দাঁতে মিশি মেটকা ভাগল করছে দেশ, আমাদের ময়মনসিংহ গীতিকার মধ্যে আছে। সেই মিশি, সেই মিসমিসা কালা, সেই মিশিটা কই থেকে আসলো এখানে? তাহলে মিশ কালো, আমরা এই উপরে লিখি মিশ কালো। এই যে কালো দেখেই বুঝে ফেলেছি এটি উপমান কর্মধারের সমাস। এই অ্যাডজেক্টিভটাকে আমাকে বলে দিচ্ছে। শুধু তাই করছে না, ওই যে তুলনা, মিশির মতো কেমন, মিশির ন্যায় কালো, ন্যায় দিয়ে তুলনা করেছি। তুলনা করার পরে দেখবো আমরা পরপত্তি প্রদান হয় কিনা, এটাও আমাকে দেখতে হবে যে এইখানে কি মিশিকে বুঝাইছে না কালোকে বুঝাইছে। বুঝাচ্ছে কালোকে, কালো রংটা কেমন, একের মিশমিশে। এখানে তুষারের ন্যায় শুভ্র, তুষার মতো কেমন শুভ্র, একেবারে সাদা কেমন, তুষারের মতো সাদা। এইখানে পরপদটাকে বুঝিয়েছে, কিন্তু প্রত্যক্ষ বস্তু কিন্তু অনুপস্থিত। যে মিশির ন্যায় কালো কি? মিশির ন্যায় কালো চুল হইতে পারো, মিশ কালো চুল, চুল নেই এখানে, মানে চুলটাই আমার প্রত্যক্ষ ছিল, এটা দেখেই বলতেছিলাম একটা চুল মিশমিশা কালো, কিন্তু ওই যে প্রত্যক্ষ বস্তুটা এখানে অনুপস্থিত। তাহলে কতগুলি জিনিস দিয়ে আমরা উপমান বুঝবো। এক হচ্ছে প্রত্যক্ষ বস্তু থাকবে না, দুই হচ্ছে একটা সাধারণ ধর্ম বা অ্যাডজেক্টিভ তার ডান পাশে থাকবে, এবং এটি ব্যাস বাক্য করার সময় আমরা ন্যায় দিয়ে ব্যাস বাক্যটা করব। তাহলে আমাদের উপমান কর্মদ্বারের সমাসের কি হলো গতি? তুষার শুভ্র, মিশ কালো, ঘন সবুজ, ঘনের ন্যায় সবুজ। এইভাবে আমরা এই ব্যাখ্যাগুলো যখনই দেখব, তাহলে উপমান চেনার সহজ রাস্তাটা বলে দেই যে দুই কম্পাউন্ডিং করার সময় তুলনা বুঝাইতে যদি ডান পাশের মানে পরপদটি যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলেই বা কোনো কালার বা রঙের নাম থাকে, সেটা সাদা হোক, কালো হোক, নীল হোক। যেমন নীল পদ্ম বলেছিলাম, নীল যে পদ্ম, কিন্তু যেই বলবো পদ্ম নীল, তখন উপমান হয়ে যাবে, পদ্মের ন্যায় নীল। আর নীল ছিল নীল যে পদ্ম, উল্টে গেল এখন, পদ্মের ন্যায় নীল। নীল কি? পদ্মের ন্যায় নীল চোখ হতে পারে, সেটা এখানে অনুপস্থিত। তাই সে কি করলো? উপমান কর্মদ্বারে চলে আসলো তুলনা বুঝাতে, এবং নীলের প্রাধান্য এখানে, এখানে পদ্মের প্রাধান্য নয়। কর্মদ্বারে কিন্তু আগেরটা সাধারণে কিন্তু নীল পদ্মে কিন্তু কি ছিল? পদ্মের প্রাধান্য ছিল, পদ্মটা নীল, আর এখানে পদ্ম নীল, পদ্ম নীল চোখ, পদ্মের মতো নীল চোখ। পদ্মকে বুঝাইতেছে না, বুঝাচ্ছে নীল চোখটাকে, ওই চোখটাই নাই, মানে প্রত্যক্ষ বস্তুটাই নাই। তাহলে এইভাবে আমরা উপমানটাকে আগে পরিষ্কার করে নিলাম, ন্যায় দিয়ে ব্যাস বাক্য করে, পাশে একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ নিয়ে, এবং আমাদের প্রত্যক্ষ বস্তুর অনুপস্থিতি দিয়ে আমরা এই মানে উপমান কর্মদ্বারে পরিষ্কার একটি ধারণা আপাতত দিলাম। এবার আমরা উপমিততে যাব। স্টপ করব, উপমান দিয়ে শেষ করে উপমিত পরে আরেক ধাপে বুঝাবো। আচ্ছা, তুমি তো রেডি। আচ্ছা, এবার আমরা উপমিততে চলে যাব। এই যে উপ আর মিত, ওটাতে ছিল মান বা গুণ, আর এটার মধ্যে মিত মানে কি? মিতালি। মিতালি মানে কি? মিত্রতা। মিত্রতা কিসের? এখানে দুই পদই মিত্র হয়েছে, একজন অ্যাডজেক্টিভ, একজন নাউন হয় নাই, ঠিক আছে? এবং এখানে দুইটাই নাউন হয়েছে, শুধু নাউন হয় নাই, রূপক হয় নাই, দুইটাই কংক্রিট নাউন হয়েছে, অর্থাৎ দুইয়ের ওজন সমান হয়েছে। সমান হয়তেই মিত হয়েছে বলে, মিতালি হয়েছে বলে, বন্ধুত্ব হয়েছে বলে, সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি, দুস্তি হয়েছে বলে এরা উপমিত নামে ভূষিত হয়েছে। এখন দুইটাই নাউন কংক্রিটের একটা উদাহরণ তুলনামূলক হলো কি? মুখচন্দ্র। এটা কি হলো? এটার ব্যাস বাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। মুখচন্দ্রের ন্যায় কেমন? মুখচন্দ্রের ন্যায় সুন্দর। এখানে সাধারণ ধর্মটা নাই, সাধারণ ধর্মের দরকার নাই। এখানে ভাইটাল দুইটা পদই আছে। কি পদ? ভাইটাল দুইটা পদ, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ, আরেকটা হচ্ছে পরোক্ষ পদ। এখন কোনটা প্রত্যক্ষ আর কোনটা পরোক্ষ, এটা আমাকে দেখতে হবে।
আমরা দেখেছিলাম ওখানে প্রত্যক্ষপদ নাই, আর এখানে প্রত্যক্ষপদ প্রথমেই থাকতে হবে। মানে কাছের বস্তু কাছে, দূরের বস্তু দূরে থাকতে হবে, নাহলে কিন্তু এই উপমিত হবে না। যেমন মুখ কাছে, তারপর আমি চন্দ্রের সাথে তুলনা করছি, মুখ চন্দ্রের ন্যায়, তাহলে দেখা গেল প্রত্যক্ষ বস্তু মানে প্রথমে, পরে পরোক্ষ বস্তুটা পরে তুলনা করেছি ন্যায় দিয়ে। আগেরটাও ন্যায় দিয়ে করেছি, তফাৎ তো একটুখানি আছে। আগেরটার মধ্যে বিশেষণ ছিল, এটার মধ্যে বিশেষণ নয়, দুটাই বিশেষ্য এবং দুটাই কংক্রিট নাউন, মানে অর্থাৎ দৃশ্যমান বিশেষ্য, এবং এটি ব্যাস বাক্য সেই ন্যায় দিয়ে করেছি এই প্রত্যক্ষ পরোক্ষর সম্মিলনে। এভাবে আমরা আরও শব্দ দেখাইতে পারি। নরসিংহ, নরসিংহ সিংহাসনে বসে আছেন। এই যে যদি এটা না থাকতো সমাসের কার্যকারিতাটা কি, নাহলে আমাকে বলতে হইতো যিনি নর তিনি সিংহ, সিংহ চিহ্নিত আসনে বসিয়া আছেন বা উপবিষ্ট হইয়া আছেন, এই বড় একটা বাক্য লিখে ফেলতে হতো। তাহলে এটাকে এব্রিভিয়েট করেছি আমরা, যে টিওনো ইওনো বলি, এসপিডিসি বলি, এইটাও কিন্তু সমাসী, সমাসের আরও ছোট রূপ এটাকে আমরা বলি, এব্রিভিয়েট করি। ঠিক এরকম এব্রিভিয়েটে পাওয়া গেল নরসিংহ। এটা যিনি নর তিনি সিংহ না, এটা কর্মদ্বারের সালে সাধারণ হতে পারতো। যেহেতু নরসিংহ বলতে আমরা কি বুঝাই, একটা কম্পেয়ার কিন্তু আছে। যিনি নর তিনি সিংহ হতে পারেন না, নর আবার সিংহ হয় কেমনে? কিন্তু নরটা সিংহের মতো বলবান বা শক্তিশালী, এই ধারণাটা বোঝাবার জন্য এই শব্দটি ইউজ করা হলো, ব্যবহার করা হয়েছে। তাহলে কম্পেয়ার করা হয়েছে এবং ব্যাস বাক্যটি কী করা হয়েছে? ন্যায় দিয়ে করা হয়েছে। নর মানে মানুষ, মানে পুরুষটা, নর নারী, নর মানে পুরুষ, কার মতো? সিংহের ন্যায়। এই তাহলে নর সিংহের ন্যায়। যদি এখানে বলবান বলতাম তো বলবান বলতে পারি, কিন্তু এখানে বলবান বলা দরকার পড়ে না। যখন সিংহের মতো নর হয় তখন বলবানই, নইলে কেমন হয়? এটা ছাগলের মতো বলে নাই, কাজে সুতরাং বলার মধ্যেই বোঝা যাচ্ছে বলবান, ওইটা আর বলা লাগে না। তাহলে তার কম্পাউন্ডিং মানে বড় হয়ে যাবে। শব্দকে সংক্ষেপ করা দিয়ে আমরা এইভাবে উপমিতকে দেখতে পারি। আরও করপল্লব, কর মানে হাত, করপল্লবের ন্যায়, পল্লব মানে পাতা, পাতার মতো, যে হাতের 5টা আঙ্গুল এরকম অনেকগুলো পাতা আছে 5 আঙ্গুলের মতো, এই জন্য ওইটাকেই বলা হয়েছে যে বটের পাতাটাকে অনেক করপল্লব বলা হইতেছে, বা এই করটাকে হাতটাকেই বলতেছে হাতটাই যেন করপল্লব। এই হাতের মধ্যে পল্লবের মতো, হাতটা যেন পাতার মতো, অর্থাৎ কর এই হাতটা কার মতো? পল্লবের ন্যায়, পাতার ন্যায়। এই যে তুলনা করে কি বুঝাইছে আসলে? করপল্লব। এই যে পাতার প্রাধান্য এখানে এসে গেল, এই পর্বত পাতা, কারণ করকে তো বুঝাই না, কর তো সাধারণভাবেই কর, কিন্তু সেই করটা কেমন? চোখের সামনে যখন করটা আমার সামনে আসে তখন কর আর কর থাকে না, সে পাতার আকৃতি ধারণ করা একটা কর আমার সামনে এসে যায়। এই গুণাগুণের জন্য সে আমাদেরকে কর্মদ্বারের সমাস উপহার দিয়েছে, এবং কর্মদ্বারের সমাস শুধু নয়, তুলনামূলক কর্মদ্বারের একটি মিতালি তৈরি করে দিয়েছে। নাউন দেখা যায়, এই নাউনও দেখা যায়, এবং এটি তুলনামূলক করে ন্যায় দিয়ে ব্যাস বাক্য করে তুলনামূলক কর্মদ্বারের দ্বিতীয় শাখাটি উপমিততে রূপান্তরিত হয়েছে। এইভাবে আমরা যতগুলি সমাসকে আমরা দেখব এখন, উপমান আর উপমিত আমাদের চেনা অনেকটাই সহজ হয়ে যাবে। যে উপমান হলে অবশ্যই ডান পাশে অ্যাডজেক্টিভ থাকতেই হবে, নাহলে হবে না। বাহুলতা, বাহুলতার ন্যায়, তাহলে বাহু এবং লতা দুটাই নাউন, সুতরাং এটি দুটাই চোখে দেখা যায়, সুতরাং এটা উপমান হতে পারবে না, উপমিত। বিশেষভাবে একটা বিভ্রান্তি দেখা যায় মুখচন্দ্র আর চাঁদ মুখ নিয়ে। অনেকেই বলে চাঁদের ন্যায় মুখ। আমাদের স্যারদেরকেও দেখেছি, আমি এটা নিন্দা হয়ে যাবে বলবো না, আমাদের আগের যারা যেভাবে শিখছে তারা সেভাবে পড়িয়েছেন। চাঁদের ন্যায়, ন্যায় যদি আগে থাকে উপমান, ন্যায় যদি পরে থাকে উপমিত, মোটেও কিন্তু সত্য না। ন্যায় হচ্ছে একটা অক্সিলারি, আগে দিব না পরে দিব, সেটা আমাকে শব্দ বলে দিবে। শব্দের চেয়ে বাঘের চেয়ে লেজ বড় হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, এটা যেন না হয়। চাঁদের ন্যায় মুখ না, আসলে মুখ চাঁদের ন্যায়, এইটাই চাঁদ মুখ, মুখটা চাঁদের ন্যায়। যে কাছের বস্তু কাছে থাকতে হবে, দূরের বস্তু দূরে, কিন্তু এটা উল্টে গেল কেন? চাঁদ মুখ, মুখ চাঁদ না হয়ে উল্টা গেল, চন্দ্র দিকে চাঁদ হয়েছে। এটা একটা বাংলা শব্দ হয়ে গেছে, বাংলায় সমাস হয় না। সমাস না হওয়াতে এই যে বিভ্রান্তি দেখা গেছে, হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে, মানে উল্টে গেছে, উল্টা যাবেই সে। কিন্তু সমাস তো নরসিংহের মতো না, বলবান না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রেখে এটা বলতে হবে, তাহলে আমরা বুঝবো যে তাহলে চাঁদ মুখ কি? চাঁদ মুখ কোনো অবস্থাতেই ন্যায় দিয়ে এটাকে আইডেন্টিফাই করা যাবে না, এটি উপমান, এটি উপমিত। কারণ চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, চাঁদও নাউন, মুখও নাউন, এবং দুটোই কম্পেয়ার করেছে, তুলনা করেছে। বাংলা হলেও তুলনা করেছে, বাংলায় যে একেবারে সমাস হয় না তা না। মহানবী যখন করেছি, নবী তো আরবি শব্দ, তাও হয়েছে সমাস শব্দের তো সংক্ষেপণ। সুতরাং অন্য বাংলা শব্দের মধ্যে ওই সমাসগুলো ওই সংস্কৃত শব্দের দেখা দেখি হয়েছে, সেটাকেও আমাদের আমলে এনে, কিন্তু এই সূত্রের বাইরে যাওয়া যাবে না।
কারণ সূত্র হচ্ছে একটা ডিজাইন, এই ডিজাইন চেঞ্জ হয়ে গেলে, নকশা চেঞ্জ হয়ে গেলে বাড়ি যেমন ঘর বাড়ি সব উলট পালট হয়ে যায়, সমাসের ক্ষেত্রে কিন্তু তার ব্যত্যয় ঘটে না। আচ্ছা, এবার তাহলে আমরা উপমান ও উপমিত একেবারে পরিষ্কার একটি ধারণা দিয়ে দিলাম। উপমানের ডানটা কি, বামটা কি। উপমানের বামে কি, বামে ছিল নাউন, ডানে ছিল অ্যাডজেক্টিভ, এটা উপমান। উপমিততে কি ছিল, দুটাই নাউন এবং সেই নাউন দুটা কংক্রিট না। তার প্রমাণ কি ছিল, এটা মিশকালো, এটা নরসিংহ। আর এখন রূপকে আসি, এলিগরি বলা হয় রূপক। এলিগরিটা কি, রূপকের মধ্যে নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কীরকম, ধরা ছোঁয়া যাবে না, মন মাঝি। এখন মনকে মাঝির সাথে তুলনা করলো কেন, এটা একটা উদ্ভট কল্পনা। আমাদের এই ব্যাকরণের মধ্যে বলা হয় যে তুলনামূলক সমাসের রূপককে বলা হয় একটা উদ্ভট কল্পনা হইলেই এটি তুলনামূলক সমাসের রূপক কর্মধারয় হয়। উদ্ভট কেমন, যে মন কখন মাঝির মতো হয় নাকি কখনো কেউ দেখেছে? প্রাণ পাখি, প্রাণের সাথে কি প্রাণ তো কেউ দেখেই নাই, সে আবার পাখির মতো হয় কি করে? না, মানুষ তার কল্পনা দিয়ে, ইমাজিনেশন দিয়ে মানুষ কি করেছে, ওই যে পাহাড়ে হেলান দিয়ে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, কাজী নজরুলের ইয়ে আছে। এই যে এটি কি আসলে বাস্তব সত্য, সে কি ঘুমায় না, এটি কবির কল্পনা। তো এরকম কবির কল্পনা বা মানুষের কল্পনাকে কোথায় থামিয়ে দেওয়া যায় না। সে শব্দ গঠনের সময় মনকে মাঝির সাথে তুলনা করে বাক্য তৈরি করেছে, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। এখানে মন আর মাঝি একাকার করে ফেলেছে এই লিকুইডিটির কারণে। যেহেতু এটা ধরা যায় অ্যাবস্ট্রাক্ট, সুতরাং ওই কংক্রিট নাউনের সাথে মিশে যেতে পারে। এই রূপকের অন্যতম ধর্ম হলো একাকার হয়ে যাবে, মিশে যাবে, যেটি উপমান আর উপমিতিতে কিছুতেই সম্ভব না। দুইটা তরল পদার্থ একখানে ছেড়ে দিলে পরস্পরে মিশবে, কঠিন পদার্থ কখনো পরস্পরে মিশবে না। তাহলে রূপক উপমান উপমিত থেকে একেবারে আলাদা, এবং চিনার উপায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যেমন বিষাদ সিন্ধু, বেদনা সিন্ধুর মতো বড় কল্পনা করেছে, মনটা মাঝির সাথে তুলনা করেছে। কেন? মাঝি চঞ্চল, ইচ্ছা করলেও নৌকা তার দুলবে, ইচ্ছা করলেও না ইচ্ছা করলেও নৌকা এক জায়গায় স্থির হয়ে থাকে না। তাহলে মানুষের মনও এরকম এক জায়গায় স্থির থাকে না। তাই মনকে মাঝির সাথে তুলনা করাই তারা সরস মনে করেছে। প্রাণ পাখিটা উড়ে গেল রে, পাখি যেমন ছটফট করে একখান থেকে যে আরেকখানে উড়ে যায়, ঠিক আছে, ওই কাকস্য পরিবেদনা যে কথাটাই বলা হয়, এটা হলো কি, কে কার, এই শব্দের অর্থ হলো কে বা কার, কার জন্য পরিবেদনা করব। গাছের ডালে রাতে যে পাখিগুলি ছিল সকালবেলা উঠে কেউ কারো নাই, যার যার মতো করে চলে গেছে, এটাকেই বলা হয় কস্য পরিবেদনা। কার জন্য কে পরিবেদনা করি? সেই পাখি ছটফট করে এক জায়গায় থাকে না। আমার মনটা সকালে একরকম, এখন একরকম, আরেক রকম, একটু পরে আরেক রকম, এই ভালো এই মন্দ, প্রতিটি মানুষের মধ্যে এইটা লুকিয়ে থাকে। তাহলে কি হলো, এই মনকে তো আর বোঝানো যায় না। তাই মাঝি নামক ওই যে মাঝি ও চঞ্চল, ওর সাথে তুলনা করেছি। প্রাণটাকে বোঝানো যায় না, যেহেতু বোঝানো সম্ভব না, অ্যাবস্ট্রাক্ট, সেই কারণে আমি পাখির সাথে তুলনা করছি। এইরকম প্রাণটা অনেকটা এই পাখির মতো আর কি। এরকম করে করে আমরা কম্পারেটিভ ইয়েতে দেখাইছি যে মন মাঝি, প্রাণ পাখি, বিষাদ সিন্ধু, এগুলোকে আমরা রূপক করেছি। তাহলে রূপকের ধর্ম কি? একটা হলো একাকার হয়ে যাবে, যাহা মন তাহাই মাঝি, যাহা প্রাণ তাহাই পাখি, যাহা বিষাদ তাহাই সিন্ধু, একাকার হবে। আরেকটা হচ্ছে পূর্ববর্তী, ধরা ছোঁয়া যাবে না। এবং সবচেয়ে বড় যে জিনিসটি বারবার বলেছি, কর্মদ্বারা সমাস পরপদ প্রধান। এখানে মন দিয়ে বোঝানো যায় না, মাঝি দিয়ে যেহেতু বোঝানো যায়, মাঝি এখানে প্রাধান্য পেয়েছে। প্রাণ পাখির মধ্যে প্রাণ দিয়ে যেহেতু বোঝানো যায় না, তাই আমি একটা বাস্তব জগৎ থেকে পাখিকে নিয়ে এসেছি, পাখি দিয়ে বোঝানো যায় তাই পাখি। বিষাদকে বোঝানো যায় না, কত বড় সিন্ধু, যেহেতু সাগর, সাগরের মতো বড়। আমরা মীর মোশাররফের হুসেনের বিষাদ সিন্ধু আমরা জানি, হাসান হুসেনের মৃত্যুকে তিনি এভাবে তুলনা করেছিলেন, সেই তুলনা করতে বিষাদ সিন্ধু বলেছিলেন। তাহলে বিষাদ, রূপ, সিন্ধু। এবং এটার বড় মজার ব্যাপার হচ্ছে, এটি কিন্তু আর নয়া দেওয়া হচ্ছে না, এটার ব্যাস বাক্য হবে রূপ দিয়ে। মন মাঝি হবে মন রূপ মাঝি, প্রাণ পাখি হবে প্রাণ রূপ পাখি, বিষাদ সিন্ধু হবে বিষাদ রূপ সিন্ধু। দুই একটা আবার এদিক সেদিক একটু ব্যতিক্রম আসে, কচ্ছিত কচ্ছিত তফাৎ হয়। যেমন আখি পাখি, আখিও দেখা যায়, পাখিও দেখা যায়, আখি রূপ পাখি। কিন্তু আখির যে বৈশিষ্ট্য, চোখের বৈশিষ্ট্য, সে তো পাখির মতো কখনো হইতো না, যে উদ্ভট, এই জন্য সে রূপকে চলে গেছে। কেন রূপকে চলে গেছে? আখির ধর্মটা কি, চোখের ধর্মটা কি? পাখি দেখা যাবে যে ঠুট দিয়ে খাইতেছে, একবার এরকম করতেছে, ডানে যাচ্ছে, একবার বামে দিতেছে, এরকম। এই চোখের ধর্মটা, আখির ধর্ম বা অক্ষি বা চোখের যে ধর্মটা মানুষের, একবার ডানে একবার বামে, মানে শেষ কখনো সেও স্থির থাকে না। এই জন্য আখি রূপ পাখি। ওর সবচেয়ে সুন্দর ব্যাসবাক্যের জন্য রূপ শব্দটি ধার করে নিয়ে এসেছি। রূপ মানে সদৃশ, এইরকমই, প্রায় এরকমই চেহারা, রূপ, মোর পাখি।
এইটি দিয়ে আমরা রূপক কর্মদ্বারের সমাজটাকে চিনবার চেষ্টা করব। যদি ভালো করে চিনে ফেলি, একবার ভালো করে বুঝে ফেলি, আমি যেমন বুঝাতে পারছি, যদি ভালো করে না বুঝতাম তাহলে বুঝাতে পারতাম। আমার মধ্যে যদি অস্পষ্টতা থাকতো তাহলে কিন্তু আমি করতে থাকতাম, একটা বুঝাইতে যে আরেকটা বলে ফেলতাম। অন্ততপক্ষে দীর্ঘদিনের অভিজ্ঞতা এটাই বলেছে, আমি আমার জীবনে প্রাইমারি স্কুল দিয়ে শুরু করে আমি যে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত আমি পড়াইতে পারতেছি, বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোতে HSTTI থেকে শুরু করে বড় বড় জায়গায়, অর্থাৎ ক্ষুদ্রতম একটা বাচ্চা শিশু থেকে আমি মানে একেবারে সেই বৃদ্ধ বয়সের একজন মানুষকেও আমার পড়াবার সুযোগ হয়। এই যে সুযোগের মধ্যে দিয়ে আমি যখন এগুলি ক্লাস নেই, তখন আমার এই অভিজ্ঞতাজাত ফসলটিকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। এইভাবেই বুঝতে হবে। এইভাবে বুঝলে যে কোনো বয়সের যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষিত অথবা অশিক্ষিত কিংবা শিক্ষানবিশ কিংবা শিক্ষিত হবে, প্রত্যেকেরই এই সমাজটি আরও স্পষ্ট, পরিষ্কার এবং স্বচ্ছ ধারণার মধ্যে চলে আসবে। ধন্যবাদ সবাই।